বড় আপুকে ভার্সিটিতে এগিয়ে দিয়ে যাচ্ছি আর টুকিটাকি কথা বলছি। তো ভার্সিটির কাছাকাছি এসে দেখতে পেলাম একটি মেয়ে আমাকে দেখে বলছে, দোস্ত, এই প্রথম একটা ছেলেকে দেখে খুব ভালো লাগলো। কি যে সুন্দর আর হ্যান্ডসাম, দেখলেই মনে হয় জড়িয়ে ধরে কিস করে দে। উফ, কি ড্যাশিং আর হ্যান্ডসাম। ওয়েট ওয়েট, সবই বুঝলাম, কিন্তু ওই ছেলেটার পাশে মিম কি করছে? আসলে মেয়েটা মেমকে বলতে বুঝিয়েছে আমার পাশে যে আছে তাকে বোঝানো হয়েছে। আমার বোনকে বোঝানো হয়েছে। আমি আর মিমাপু মেয়েগুলোর কাছে যেতেই ওই মেয়েটা মিমাপুকে বলল, কিরে মিম, তুই ছেলেদের সাথে কেন রে? তোর সমস্যা কি বলতো? তুই ভার্সিটির এই পরিবেশটা নষ্ট করছিস কেন? তখন আমার বোন মিমাপু বলল, এসব কি বলছিস ইরা? তোর কি মাথা ঠিক আছে? আর আমি কি করে ভার্সিটির পরিবেশ নষ্ট করলাম বলতো? ভার্সিটি এরিয়ার মধ্যে তুই একটা ছেলের হাত ধরে তুই ভার্সিটিতে প্রবেশ করছিস, এতে করে কি পরিবেশ নষ্ট হচ্ছে না? তখন আমি বললাম, এক্সকিউজ মি, আমি মেমের হাত ধরে ঢুকলে ভার্সিটির পরিবেশ নষ্ট হবে কি করে? তোর মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলের হাত ধরে অন্য একটি মেয়ে এভাবে ঘোরাঘুরি করলে আমাদের বুঝি লোভ লাগে না? তখন আমি বললাম, আমি একটি মেয়ের হাত ধরে ভার্সিটিতে ঢুকলে ভার্সিটির পরিবেশ কি করে নষ্ট হয়? মাথা কি ঠিক আছে আপনার? কি সব আজে বাজে কথা বলতেছেন আপনি? তখন ওই মেয়েটি বলল, আমাদেরও তো তখন ইচ্ছে করে, তা আপনার মতো তোর মতো একটা স্মার্ট ড্যাশিং ছেলের হাত ধরে ভার্সিটি আসি, ভার্সিটির ক্লাস বাদ দিয়ে তার সাথে চুটি প্রেম করি। বল, আমাদের কি ইচ্ছে হয় না? তখন আমি বললাম, এখানে মিমের তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে আপনার চিন্তা ভাবনার আর আপনার মনের। তাই অন্য কিছুতে হিংসে না করে আগে নিজের হিংসেটা দূর করুন, তারপর অন্য চিন্তা করবেন। যত সব ফালতু মেয়ে। ওই কি বললি তুই? আমার চিন্তাধারায় সমস্যা মানে? তোর সাহস তো দেখছি কম না। আর সমস্যা আমার না, সমস্যা হচ্ছে তোর চোখে, বুঝেছিস? আর তোর মনে। তখন আমি বললাম, আমার মনের সমস্যা মানে কি বলতে চান আপনি? আপনার কি মাথা ঠিক আছে? যত সব ফালতু মেয়ে, কথাবার্তা সাবধানে বলবেন। কোথা থেকে যে আসে সব। দেখ, মুখ সামলে কথা বল। তোর চোখে সমস্যা না থাকতে কি আর তুই মিমের মতো একটা মেয়েকে পছন্দ করেছিস? আর মনে সমস্যা দেখেই তুই মিমের মতো একটা মেয়েকে মন দিয়েছিস, বুঝতে পেরেছিস? আর এর জন্যই তুই মিমের মতো মেয়ের সাথে প্রেম করতেছিস। কেন, আমাকে কি তোর চোখে পড়ে না? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কি আপনার তোর প্রেম করা যায় না? আমাকে ভালোবাসতে পারিস না? আমার সাথে কি প্রেম করতে পারিস না? আমারে কি তোর গার্লফ্রেন্ড বানাতে পারিস না? তা না করে তুই এই মেয়েকে কেন গার্লফ্রেন্ড বানিয়েছিস? এই, তোর মতো হ্যান্ডসাম ড্যাশিং সুন্দর ছেলেদের ভুল পছন্দের কারণেই আমার মতো সুন্দরী মেয়েরা সিঙ্গেল থাকে। আমার তো 4-5টা বয়ফ্রেন্ড থাকার কথা। শাট আপ! আর একটাও ফালতু কথা বলবেন না। আপনার চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর মিম আমার গার্লফ্রেন্ড নয়, কথাটা বুঝতে পেরেছেন? যত সব ফালতু মেয়ে কোথাকার। তখন এই মেয়েটা মিম আপুকে বলল, ওই মিম, এই ছেলেটা কে রে? ও কি তোর বয়ফ্রেন্ড না? তাহলে কি হয় তোর? বল না প্লিজ, আমার যা তর্স হয়েছে না। তখন মিম আপু বলল, এই হ্যান্ডসামটা আমার ভাই, বুঝতে পেরেছিস তো? চিন্তাধারা দেখে আমি আজকে সত্যি অবাক হয়ে যাচ্ছি। আর তুই আমাকে দেখে এতটা জেলাস ফিল করিস, আমার আগে কখনো জানা ছিল না। তখন এই মেয়েটা আবার বলল, দোস্ত, কি বললি তুই? হ্যান্ডসাম ছেলেটা তোর ভাই? সত্যি বলছিস তুই? হ্যাঁ সত্যি বলেছে। এটা আমার বড় বোন হয়। আর আপু, আমার লজ্জা হচ্ছে তুই এদের মতো ফালতু নির্লজ্জ মেয়েদের সাথে ঘোরাঘুরি করিস। এদের চিন্তাধারা দেখলেও আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ছি ছি ছি, এসব ফালতু মেয়েদের সাথে চললে তুমিও ফালতু হয়ে যাবে। আপু, এরা তো সব প্রেম ভালোবাসা নিয়ে দিওয়ানা হয়ে আছে। আর একটা কথা বলে রাখা ভালো, মিম আমার বড় বোন হলো, আমি তাকে তুই প্লাস তুমি বলে দুটো বলেই ডাকি। তাই এ জায়গায় নেগেটিভভাবে নেওয়ার কিছুই নেই। তারপর আমি আপুকে বললাম, আপু, এই মেয়েদের সাথে একদম মিশবে না। এখন যা, ক্লাসে যা। আমি বাসায় চলে গেলাম। আমি চলে আসার পর তখন ওই মেয়েটা, আপুর বান্ধবীটা আপুর কাছে এসে বলতে লাগলো, বান্ধবী, আমি তো খাইছি রে, আমার কেউ ধর। আমার কি হলো রে? কি খাইছিস? তোর ভাইয়ের ওপর ক্রাশ খাইছি রে। বান্ধবী, প্লিজ সেটিংটা করিয়ে দে না। কি বলেছিস এগুলো?
তোর কি মাথা ঠিক আছে? ও আমার ছোট ভাই হয়, আর শুধু আমার না, তোরও ছোট ভাই হয়। আর তুই কিনা বলছিস আমার ছোট ভাইয়ের উপর ক্রাশ খেয়েছিস? তোকে তো দেখছি পাবনা নিয়ে যাওয়া লাগবে রে। ধর, ছোট হয়েছে তো কি হয়েছে? ভালোবাসার মধ্যে ছোট বড় কোনো কিছুই নেই। আমার তোর ভাইকে লাগবে মানে লাগবে। যদি ম্যানেজ করে না দিস তাহলে তোর খবর আছে। উফ, কি কিউট আর কি হ্যান্ডসাম! দেখলেই মনে হয় একেবারে কিস করে দেই। কী সব আবল তাবল বলছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? ভাই হয় আমার, ছোট ভাই, আর তুই কিনা আমার সামনে বলছিস ওকে কিস করে দিবি? তুই তো দেখি সত্যি পাগল হয়ে গেছিস। হরে বন্ধু, তোর যদি বলিস আমি তোর ভাইয়ের প্রেমে পাগল হয়ে গেছি, তাহলে তাতেও এতে কোনো সন্দেহ নেই। তোর ভাইকে আমার লাগবে মানে লাগবে। যে কীভাবে ম্যানেজ করে দিবি সেটা আমি জানি না। তুই আমার ভাইকে তো চিনিস না, যে পরিমাণ রাগী আর মেয়েদের দেখলেই দূরে দূরে থাকে। মেয়েদের সে একদম সহ্য করতে পারে না। তোর অনেক কাঠখড় পড়াতে হবে রে, আগে থেকে রেডি থাকিস। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু তোর ভাইটার সাথে সেটিং করিয়ে দিস, তাহলেই হবে। বাকিটা না হয় আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এখন তাড়াতাড়ি ক্লাসে চল, ক্লাসের সময় হয়ে গেছে। আর এদিকে আমি মেয়েটাকে মনে মনে বকতে বকতে বাসায় চলে আসলাম। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, একটু লজ্জা শরম নেই। আমার বোনের সামনে আমাকে কি থেকে কি বললো, আর বলে কি না আমি আমার বোনের বয়ফ্রেন্ড, তার ছেঁড়া কথাকার। আবার বলে কি না আমি ওর বয়ফ্রেন্ড হলাম না কেন, কোথা থেকে যে আসে সব পাগল ছাগল। উফ, মাথাটা পুরো গরম করে ছাড়লো। অনেক ভকভক করলাম। এদিকে আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি প্রিন্স আহমেদ সুজন, বাবা মায়ের একমাত্র ছেলে। আর আমার একটা বড় বোনও আছে, তার নাম মিম আক্তার মায়া। আর আমার আব্বু একটা বিজনেস করে, আর আম্মু গৃহিণী। এই হলো আমাদের পরিবার। আর ওইদিকে এতক্ষণ যাকে মেয়েটা মেয়েটা বলছিলাম, সে হলো ইসরাত জাহান ইরা। সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তার আর কোনো ভাই বা বোন নেই। তার বাবা একজন বিজনেসম্যান, তাদের পারিবারিক অবস্থা আমাদের মতোই। আর তার মা গৃহিণী। তো চলেন, অনেক তো পরিচয় পর্ব দেওয়া হলো, এখন বাসায় যাওয়া যাক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতেই দরজায় কলিং বেল দিলাম, তখন আম্মু এসে দরজা খুলে দিল। আর দরজা খুলে দিয়ে বলল, কি রে বাবা, এত তাড়াতাড়ি চলে আসলি? আর তোর আপুকে কলেজে দিয়ে এসেছিস তো? দিয়ে এসেছি, ওইটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আর যাও, আমার জন্য খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে নিচে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসিস, আমি তোর জন্য খাবার বাড়ছি। ঠিক আছে। এটা বলে আমি আমার রুমে চলে আসলাম। আর রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম খাবার জন্য। দেখলাম আম্মু আমার জন্য খাবার সার্ভ করছে। আমিও কোনো কথা না বলে খাবার খাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে ফোন ঘাটাঘাটি করতে লাগলাম। আর আমার ইউটিউব চ্যানেলটা দেখতে লাগলাম, কেমন কি ভিউ আসতেছে আর কেমন কমেন্ট আসতেছে। একটা কথা বলে রাখি, আমি কিন্তু সবার কমেন্টই পড়ি, বাট কিছু কিছু বিরক্তিকর কমেন্টগুলো খুব প্যারা দেয়। যেমন ধরেন, একটা গল্পের নিচে কমেন্ট বলেই দিই যে একটা গল্প আর আসবে না, বা কোনো একটা গল্পের রাইটার রাইটিং ছেড়ে দিয়েছে, সেই গল্পটা দেওয়া পসিবল না। তারপরও বারবার সেম কমেন্ট, নেক্সট করে নেক্সট কবে আসবে, হ্যান ত্যান নানা রকম কথাবার্তা। আরে ভাই, যদি আসারই হতো তাহলে তো আমি বলেই দিতাম যে আসবে। এটা কেন বোঝেন না আপনারা? সবাইকে কিন্তু এটা আনসার দিতে বিরক্ত লাগে। প্লিজ আপনারা বোঝার চেষ্টা করবেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ইউটিউব চ্যানেলের নাম প্রিন্স ডায়েরি। আমার চ্যানেল ব্যতীত আমি অন্য কোনো চ্যানেলের মেইন পার্টের ভয়েস করি না। তো আপনারা যে যেখানে আমার চ্যানেল ব্যতীত আমার ভিডিও দেখতে পারবেন, ডিরেক্ট আমার কমেন্টে লিঙ্ক দেবেন, ওইটা নষ্ট করে দেওয়ার দায়িত্ব আমার। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এখন গল্প ফেরা যাক। ফোন চালাচ্ছি আর চিন্তা করছি সকালের ওই মেয়েটার কথা। মেয়েটা দেখতে কিন্তু খারাপ না, কিন্তু কথাবার্তা শুনলে কেমন যেন লাগে, বিরক্তিকর একটা। তারপর এভাবে ফোন চেপে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও যায় না। তারপর ঘুম থেকে উঠে সোফায় বসে টিভি দেখছি, তখনই হুট করে দেখি সকালে ওই মেয়েটা আমার আব্বুর সাথে আমাদের বাসায় চলে এসেছে। আর তাকে দেখে
যেন আমার মাথাটা গরম হয়ে গেছে। তখন আমি ওই মেয়েটাকে বললাম, আরে ধুর, কখন থেকে শুধু মেয়েটা মেয়েটা বলছি। মেয়েটার নাম তো ইরা, তাই এখন থেকে ইরা ইরা বলেই ডাকবো। তখন ওই ইরা মেয়েটা এসে আমাকে বলল। কেমন আছিস রে সুজন? আমাকে চিনতে পেরেছিস? তখন আমি বললাম, এই কিসের কেমন আছি? আর সেটা আপনার জানতে হবে? ফালতু বেয়াদব, ইতর, অসভ্য, কোন সাহসে আমাদের বাড়িতে এসেছেন? হ্যাঁ। তখন আমার আম্মু এসে আমাকে বলল, এই কি হয়েছে? আর কার সাথে এমন চিল্লাচিল্লি করছিস? আর কাকে সমস্ত ফালতু ইতর অসভ্য এগুলো বলছিস? কার সাথে আর চিল্লাচিল্লি করব? এই ফালতু বেয়াদব এই ইতরটার সাথে চিল্লাচিল্লি করছি। আর মা, তুমি বাসায় কেমন দারুণ রেখেছো? হ্যাঁ, এসব ফালতু মেয়েদের আমাদের বাসায় ঢুকতে দেয় কী করে? হ্যাঁ। তখন আমার আম্মু বলল, কই, মেয়েটাকে দেখে তো আলতু ফালতু মনে হচ্ছে না। মাশাল্লাহ মাশাল্লাহ, কি লম্বা চড়া দেখতে, সুন্দর দেখতে মেয়েটা। আর তুই বলছিস কিনা ফালতু মেয়ে? তোর মাথা ঠিক আছে? আর তোকে আমি এগুলো শিক্ষা দিয়েছি? মা, তুমি জানো না সকালে এই মেয়েটা আমার সাথে কি করেছে? জানি না তো, কি হয়েছে বল শুনি, কি করেছে মেয়েটা? আসলে মেয়েটা, থাক, তোমাকে বলা যাবে না। আর শোনার হলে তুমি আপুর কাছ থেকে শুনে নিও। আমি গেলাম, বাই। তখন আমি বাসা থেকে চলে আসলাম। এসে রহিম মামার চায়ের দোকানে বসে রহিম মামাকে বললাম, রহিম মামা, আমাকে একটা কড়া করে চা দাও তো, সাথে একটা সিগারেটও দিও। ঠিক আছে মামা, আপনি একটু বসেন, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার বন্ধু ফাহিমকে ফোন দিলাম। কী রে বন্ধু, কি খবর তোর? কোনো দেখা সাক্ষাৎ নেই, ফোন টোনও দেস না, ওদা হয়ে গেলে নাকি রে? আরে মামা, না আসলে একটা কাজের চাপে পড়ে গিয়েছিলাম তো, তাই এতদিন তোর খোঁজ নেওয়া হয়নি। আচ্ছা, কই আছিস তুই বল, আমি এক্ষুনি আসছি। আমি রহিম আমার চায়ের দোকানে আছি, তাড়াতাড়ি চলে আয়। মাথা মাথা মোথা গরম আছে, দেরি করিস না যেন, তাড়াতাড়ি চলে আয়। আরে কি হয়েছে রে, বল আমাকে। তোর সহজে তো মাথা গরম হয় না, কেমন হয়েছে যে তোর মাথা গরম? আরে শালা, সেটা আসলেই তো জানতে পারবি, এত কথা বলিস কেন? তাড়াতাড়ি রহিম আমার দোকানে চলে আয়। আর একটা কথা শুনতে চাই না আমি। আরে মামা, এত হাইপার হোস না, 2 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি। ঠিক আছে আয়, আর বেশি দেরি করিস না যেন। আসলে ফাহিম আমার একমাত্র বন্ধু, বন্ধু বলে ভুল হবে, সে আমার ভাইয়ের মতো আপন। আরও আমার সব সময় সমস্যার সমাধান করে দেয়, তাই তো ওকে ফোন দিয়ে ডাকা। তো চলেন ওই দিক দিয়ে কি হচ্ছে তা শুনে আসি। আমি চলে আসার পর মা মিমাপাকে জিজ্ঞেস করলো যে এই মেয়েটা কে, আর আমি বা কেন এই মেয়েটার ওপর এত রাগ করে আছি। তখন মায়ের এই কথা শুনে ইরা আপু ওইখান থেকে বাসায় চলে আসার জন্য আপুর থেকে বিদায় নিয়ে আর মার থেকে বিদায় নিয়ে চলে আসলো, কেননা তারা তো শরম লজ্জাবোধ কিছু আছে, তাই না? তাই সে ওখান থেকে চলে আসলো। আর ওইদিকে এরা আপু চলে আসার পর মার কাছে সন্দেহ হতে লাগলো কাহিনীটা আসলে কি। তাই সে মিমাপুকে আবার জিজ্ঞেস করলো, কি রে মিম, মেয়েটা কে রে? এর আগে তো কখনো ওই মেয়েটাকে দেখিনি, আর তুই তো কখনো বাসায় নিয়েও আসিসনি। কে রে মেয়েটা? আর দেখতেও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই মেয়েটা যদি আমার ছেলের বউ হতো তাহলে কতই না ভালো হতো। তখন মায়ের এমন কথা শুনে মিমাপুর যেন স্বস্তির একটা নিঃশ্বাস পেল। তারপর সে বলতে শুরু করলো, আসলে মা, ওই মেয়েটা হলো আমার ভার্সিটির বান্ধবী, যার কথা তোমাকে সবসময় বলতাম। হলো ইরা, ভার্সিটির টপ গার্ল, আর দেখতেও তো মাশাল্লাহ। তা তো তুমি দেখতেই পেলে। আর তুমি তো এটাও জানো, ওকে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম আমার ভাইয়ের বউ বানাবো। কিন্তু ঝামেলা হলো একটা, ইরা হলো আমার ভাইয়ের থেকে সিনিয়র। সিনিয়র হয়েছে তো কি হয়েছে, এটা কোনো প্রবলেম না। আগে তুই বল মেয়েটা রাজি হবে কিনা। মেয়েটা রাজি হলে আর কোনো সমস্যা নেই। আর তোর ভাই মেয়েটার উপর এমন রেগে গেল কি জন্য রে? মনে হলো দুজনের দা আর মাছ। কাহিনীটা কি বলতো, আর কি হয়েছে ওদের মাঝে? আসলে মা, হয়েছে কি, আমার বান্ধবী ইরা তোমার ছেলেকে দেখে প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছে। আর তাই তোমার ছেলেকে আজকে সকালে এগুলো বলেছে। সেগুলো তো আপনারা জানো নাই, তাই দ্বিতীয়বার আর বললাম না। তাই তো তোমার ছেলে খেপে গিয়ে আমার বান্ধবীকে এমন অপমান করলো। বুঝতে পেরেছো কি? ও,
তার মানে এই কাহিনী? তাহলে তো লেটার চলে গেল। মেয়েটা যেহেতু রাজি, তার কোনো সমস্যাই নেই। তার বাকিটা না হয় আমরাই ম্যানেজ করে নেব, কি বলিস? মা, আমারও বেশ পছন্দ হয় ইরাকে। আর আমি তাই তো আগে ঠিক করে রেখেছিলাম ইরার সাথে তোমার ছেলের একটা সেটিং করে দিব। আর তাই তো তোমার ছেলেকে আজকে কলেজে নিয়ে যাওয়া, বুঝতে পেরেছো? ও, তার মানে তুই তলে তলে এত কিছু ঠিক করে রেখে দিয়েছিস, আর আমি কিছু জানলামই না? আমাকে বললে কি খুব বেশি লস হয়ে যেত? আমি কি রাজি হতাম না? আরে মা, আমি কি জানতাম নাকি যে প্রথম দেখায় ইরা তোমার ছেলেকে ভালোবেসে ফেলবে? জানলে তো তোমাকে আগেই বলতাম। আর তোমার ছেলেকে আরও অনেক আগেই আমার কলেজে নিয়ে যেতাম, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন তোমার ছেলেকে কিভাবে রাজি করাবে সেটা ঠিক করো। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই দেখিস, ইরা মেয়েটাই সব ম্যানেজ করে নেবে। আর ওকে দেখেই আমি এটা বুঝে গিয়েছি, ও ছেড়ে দেবার মতো মেয়ে নয়, বুঝতে পেরেছিস? মা, সেটাই যেন হয়। আর আমিও তো এটাই চাই, আমার বান্ধবীকেই আমার ভাইয়ের বউ হিসাবে দেখতে চাই। আমার বাড়িতে যে আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চলতেছে সেটা আমি তো জানিই না। তো যাই হোক, এখন এইদিকে আসা যাক। ফাহিমকে সেই কখন ফোন দিয়ে বললাম আসার জন্য, বাট এখনও আসেনি। সেই জন্য মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। তারপর আবার যেই না কল দিতে যাব, তখনই দেখলাম ফাহিম আমার সামনে এসে হাজির। তখন আমি ফাহিমকে বললাম, কিরে শালা, তোর এতক্ষণ লাগে আসতে? আরে ভাই, আমি মানুষ, আমি কোনো গাড়ি না যে মুখের কথায় চলে আসব। আর এত হাইপার না হয় বল, কি হয়েছে? এত তড়িঘড়ি করে ডাকার কি আছে? দাদা বলতেছি, আগে রহিম আমাকে বলে নেই তোর জন্য চা সিগারেট দিতে। তখন ফাহিম আমাকে বলল, ঠিক আছে বন্ধু, দে। তারপর আমি রফিক মামাকে ফাহিমের জন্য চার সিগারেট চাইলাম, আর রফিক মামা আমাদের দুজনকে চার সিগারেট দিল। তারপর আমরা গরম চা খাচ্ছি আর সিগারেট, আর আজকের ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ফাহিমকে বলছি। আর এদিকে আমার এই সিগারেট খাওয়ার দৃশ্যটা কেউ ক্যামেরায় বা মোটোফোনে ভিডিও করলো। সেটা কে করেছে তা না হয় গল্পের সাথে থাকুন, পরে জানতে পারবেন। আর সিগারেট খাওয়া যে আমার জন্য কতটা কাল হয়ে যাবে সেটা না হয় পরেই জানবেন। এখন আমার আর ফাহিমের কথায় আসে। আচ্ছা, এখন বলতো, কি বলার জন্য এত হাইপার হয়ে যাচ্ছিলি আর রেগে যাচ্ছিলি? কাহিনীটা কি বলতো? আসলে মামা হয়েছে কি, তারপর মিমাপুর ভার্সিটিতে যা যা হয়েছে সব ফাহিমকে বললাম। সব শুনে যেন ফাহিমের মাথায় হাত, কেননা ফাহিম আজ পর্যন্ত অনেক মেয়ের পেছনে ঘুরেছে, কিন্তু কেউ ফাহিমকে পাত্তাই দেয়নি। আর কোনো মেয়েকে না আমাকে এইসব বলেছে শুনে তার যেন হিংসায় পুরো পৃথিবীটা ওলটপালট হয়ে যাচ্ছে। হালাই আসলেই লোচো, তাই তো ওর এমন ফাটতেছে। তখন ফাহিম আমাকে বলল, বন্ধু, আমারে মাইরালা, আমারে কাইটালা, আমার এই ফাটা বাঁশের মতো জীবন নিয়ে আমি কি করব? এই জীবনে কত মেয়ের যে পেছনে ঘুরেছি আর কত মেয়ে যে জুতোর বাড়ি খেয়েছি তার কোনো ঠিক নেই। কিন্তু কোনো মেয়েও যে এভাবে কোনো ছেলের প্রেমে পড়তে পারে তা আজকে তোর কথা না শুনলে আমি জানতেই পারতাম না। বন্ধু, কেমনি কি? আমার কোনো টিপস দে। হালা, আমি মরি আমার জ্বালায় আর তুমি মজা লও, তাই না? এমন মার দেবো না যে বাবাটাকে শুনতে পারবি না, বুঝতে পেরেছিস হাদারাম কোথাকার? আরে বন্ধু, কি বলবো বল? তুই তো জানিসই আমার এই জীবনটাই বৃথা। কত মেয়ের পেছনে ঘুরেছি, তবুও কোনো মেয়ে আমাকে পাত্তা দেয় না। এখন কি করব বল? তোর কথা শুনে যেন হিংসায় আমার যায় যায় অবস্থা। বেশি ফাঁচাল না পেরে সমস্যার সমাধানটা করে দে। কিভাবে এই মেয়েকে আমার বাড়ি ছাড়া করব আর আমার পেছন থেকে ছাড়াবো? বন্ধু, কেমনে কি যে বলি, আসলে এই জায়গায় বলার মতো কিছুই নেই। তারপরেও বলছি, তুই মেয়েটা থেকে দূরে দূরে থাকবি। ভুলেও যেন মেয়েটা তোর কাছে আসতে না পারে, আর কোনোভাবেই ওর সাথে কথা বলা যাবে না। তুই ওর থেকে যত দূরে দূরে থাকতে পারবি ততই তোর ক্ষেত্রে আরও ভালো হবে। কেননা একবার যদি তুই ওর মায়ায় পড়ে যাস তাহলে কোনো দিন তুই আর ওর পিছু ছাড়তে পারবি না, উল্টো তুই ওই মেয়ের পিছনে লেগে পড়বি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বুঝতে পেরেছি। এভাবে কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেল। তারপর ফাহিমের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসতে যাব। তখন ফাহিম আমাকে বলল,
দোস্ত, অনেক দিন তো কোথা থেকে ঘুরে আসি না। চল না, কোথা থেকে ট্যুর দিয়ে আসি। আর এখন তো এক্সাম শেষ, নতুন কলেজেও তো ভর্তি হতে হবে। তাই এখন যেহেতু হাতে সুযোগ আছে, তাহলে চল না কোথা থেকে ঘুরে আসি, কি বলিস? আচ্ছা, দেখা যাবে। আগে বাসা থেকে পারমিশন তো নিয়ে নেই, তারপর না হয় ঘুরতে যাব। এই বলে আমি বাসায় চলে আসলাম, আর ফাইমের বাসায় চলে গেল। এদিকে বাসায় আসার পর আম্মু আমাকে অনেক বকাঝকা শুরু করে দিল, কারণ আমি আপুর বান্ধবীকে অপমান করেছি বিধায়। আমি বাসার বাইরে যাই করি না কেন, মেয়েটা বাসায় আসার পর ওইভাবে অপমান কেন করলাম, এইটাই আমার দোষ হয়ে গেছে। আর তার জন্যই আম্মু আমাকে যা ইচ্ছে তাই বকাবকি করে নিজের রুমে চলে গেল। আর ওইদিকে ইরা আপু মনে মনে বলছে, এখন কোথায় যাবো চান্দু? এখন তো তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে, না হলে যে তোমার কী পরিণতি করব তা তুমি নিজেও জানো না। আর এখন তো আমার কাছে তোমাকে ঘায়েল করার জন্য অস্ত্র আছে, এখন তো আর চাইলেও তুমি পালাতে পারবে না। আপনারা বুঝতে পারছেন না তো যে অস্ত্র মানে? ইরা আপু কি বোঝাতে চেয়েছে? আসলে তখন যে একটা কথা বলেছিলাম, আপনাদের কি মনে আছে? আচ্ছা, মনে না থাকলেও রিপিট করছি। আর সেটা হলো, তখন যে আমি আর ফাইম একসাথে বসে তার দোকানে যে সিগারেট খাচ্ছিলাম, সেটা ইরা আপু ভিডিও করে নিয়ে এসেছে। আর সে মনে মনে ঠিক করে রেখেছে যে এটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে তার ভালোবাসা আদায় করে নেবে। তাই তো সেই মনে মনে এত খুশি হয়েছে। আর ওইদিকে ইরা আপু চিন্তা করছে, শালার এত কিছুর ভিড়ে তো সুজনের নাম্বারটাই আনা হলো না। এখন কিভাবে তার সাথে আমি যোগাযোগ করি? আমার যে এখন তার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। উফ, তাকে দেখার পর থেকে যেন আমি আর নিজের মধ্যে নেই, বারবার যেন তার কথাই মনে পড়ছে আর নিজেকে হারিয়ে ফেলছি। ওয়েট, মিমের কাছেই তো ওর ভাইয়ের নাম্বার আছে, তাহলে তো মিমকেই কল করা যায়, আর ওর থেকে না হয় নাম্বারটা নিয়ে নিই। ধুর, এই কথাটা কি আমার আগে ভাবলে হতো না? তাহলে তো আর এমনি এমনি এত চিন্তা করতে হতো না। তারপর যেই ভাবা সেই কাজ। তখন ইরা আপু মিমকে ফোন করলো, আর মিম ফোন ধরতে ইরা আপু বলা শুরু করলো, প্লিজ বান্ধবী, তুই তোর ভাইয়ের নাম্বারটা দে না, আমি একটু তোর ভাইয়ের সাথে কথা বলবো। আমার যে আর ভালো লাগছে না, প্লিজ বান্ধবী দে না তোর ভাইয়ের নাম্বারটা। তোকে আমার ভাইয়ের নাম্বার দিতে যাব কেন, শাকসুন্নি কোথাকার? তুই আজকে আমার সাথে কেমন ব্যবহার করেছিস মনে নাই তোর? আর তোকে যদি আমার ভাইয়ের নাম্বার দেই, তাহলে আমার ভাই আমাকে আস্ত রাখবে না। এমনিতেই তোর উপর রেগে আছে, আর তখন তোকে ওইভাবে বকা দেওয়ার কারণে আম্মু আমার ভাইকে রাতের খাবারই খাইতে দেয়নি। আর এখন যদি তুই ওকে বিরক্ত করিস, তাহলে তোর তো খবর আছে, আসেই সাথে আমারও 12টা বাজিয়ে দিবে। বুঝতে পেরেছিস? আরে বান্ধবী, তোর ভাই কিচ্ছুই করতে পারবে না, তুই ওটা নিয়ে চিন্তা করিস না। তোর ভাইকে ঘায়েল করার অস্ত্র আমার হাতে আছে, তাই তোকে যেটা বলছি সেটা কর। বেশি ফাও প্যাচাল না পেরে তোর ভাইয়ের নাম্বারটা তাড়াতাড়ি দে। তারপর ইরাপুর জোরাজুরিতে মিমাপুর নাম্বারটা দিয়ে দিল। আর এদিকে রাগে যেন আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। সে এমন একটা মেয়ের জন্য আমার আম্মু আমাকে আজ কত কথাই না শোনালো। আপনারাই বলেন, এটা কি আমার আম্মু ঠিক করলো আমার সাথে? জানি আপনারা ঠিক একই কথা বলবেন, কিন্তু বলেও তো আর লাভ নেই। আমার আম্মু তো আর আপনাদের কথা শুনতে পারবে না, তাই যত ঝড়ঝাপটা আমার উপর দিয়ে যাবে। আর চাইলেও আমার আম্মুকেও কিছু বলতে পারবো না। এইসব চিন্তা করতে করতে একটু ঘুমানোর চেষ্টা করলাম, মাত্রই একটু চোখটা লেগে এসেছিল। ঠিক তখনই আমার বেহায়া ফোনটা বেজে উঠল। আর আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও ফোনটা ধরতে হলো। যদিও নাম্বারটা অচেনা ছিল, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে শুরু করলো, কি মিস্টার, কি খবর তোর? আমি কি খুব বিরক্ত করলাম নাকি তোকে? শুনলাম আজকে নাকি তোর উপর দিয়ে ঝড় বয়ে গেছে। সরি রে, আমার জন্যই তোর সাথে এমন হলো। অপরিচিত মেয়ের কণ্ঠ শুনে আমি ঘাবড়ে গেলাম। আর মেয়েটাই বা এসব কি বলছে, সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তবুও আমি সকল সংকোচ বেদ করে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? আর আমার নাম্বারই বা পেলেন কোথায়? আপনি হয়তো রং নাম্বারে কল করেছেন, নাম্বারটা ভালো করে চেক করে নিন। রং নাম্বার হবে কেন? এটা তো আমার সেই প্রিয় মানুষটার নাম্বার, যাকে কিনা আমার মন প্রাণ সব উজাড় করে দিয়েছি। আর তার নাম্বারই কিনা ভুল হবে, এটাও কি ভাবা যায় বল? এই, আপনার মাথার কি সব তার ছিঁড়ে গেছে নাকি? হ্যাঁ, কী সব আবল তাবল বলতেছেন? হ্যাঁ,
আমি আপনার প্রিয় মানুষ হতে যাব কেন? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে আপনার প্রিয় মানুষ হতে যাব। কি আপনি আপনার পরিচয় দেন, না হলে কিন্তু আমি ফোনটা কেটে দিলাম। আরে দিচ্ছি দিচ্ছি, এত তারা কিসের? আগে তো একটু প্রেম করে নেই, তারপর না হয় আমি আমার পরিচয় দিই। আর তুমি এত হাইপার হচ্ছ কেন? পরিচয় তো জানতেই পারবে। এই, আপনি কি ম্যাড? সিরিয়াসলি আর ইউ ম্যাড? জানা নেই শোনা নেই হুট করেই ফোন দিয়ে কী সব আবোল তাবোল কথা বলতেছেন আপনি। আপনাকে তো দেখছি পাবনা ছেড়ে আসা দরকার। এখন যদি পরিচয় না দেন তাহলে আমি সত্যি সত্যিই ফোনটা কেটে দেব। কথাটা বুঝতে পেরেছেন? আরে ওয়েট ওয়েট, আমি পরিচয় দিচ্ছি। আমি ইরা। কোন এরা? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি কি আপনাকে চিনি? আমার জানার মধ্যে তো হীরা নামের কাউকে আমি চিনি না। তাহলে আপনি কোন হীরা? কি বললি তুই? আমাকে চিনিস না? ওই আজকে যে ভার্সিটিতে আসার পর তোর সাথে কি হলো, তুই কি সব কিছু ভুলে গেছিস? আর আজকে যার জন্য তুই না খেয়ে আছিস তাকেই তুই ভুলে গেলি? ওয়েট ওয়েট, তার মানে আপনি সেই মেয়ে যার জন্য আমার আম্মু আমাকে আজকে বকা দিয়েছে। শুধুমাত্র আপনার জন্য আমি আজকে না খেয়ে আছি। তার মানে আপনি সেই আমার আপুর ফালতু বান্ধবী, তাই না? আর আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? হ্যাঁ, আপনার তো সাহস দেখছি কম না। মেরে আপনার মাথা ফাটিয়ে দেব যদি নেক্সট টাইম আবার কল দেন। এই বলে আমি ফোনটা যখনই কাটতে যাব ঠিক তখনই এরা আমাকে বলল, আরে পাখি, তুমি এত ফাল পাইরো না তো। আমারে চেতালে কিন্তু তোমার কপালে দুঃখ আসে, বুঝতে পেরেছো? আমার কাছে তোমাকে ঘায়েল করার এমন একটা অস্ত্র আছে যা দেখালে তুমি এক্ষুনি কাপড় চোপড় কেড়ে দেবে। আমার কাছে তোমাকে ঘায়েল করার এমন একটা অস্ত্র আছে যা দেখালে তুমি এক্ষুনি কাপড় চোপড়েই করে দেবে। আর শুধু তাই নয়, তোমাকে বাড়ি ছাড়া করানোর রাস্তা আমার কাছে আছে, বুঝতে পেরেছো? তাই এত লাফাইও না, বেশি লাফালে আবার কপালেই দুঃখ আছে, বুঝতে পেরেছো? এই মেয়ে, আপনার সাহস দেখছি কম না। আমাকে থ্রেট দিচ্ছেন? কি আছে আপনার কাছে যে আমাকে ঘায়াল করবেন? দেখি কি আছে আপনার কাছে। এত ফাও বাছাল না পেরে কি আছে আপনার কাছে সেটা দেখান। তখন এরা আমাকে বলল, আরে সোনা, এত হাইপার হচ্ছ কেন? ওয়েট অ্যান্ড সি, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। তারপর দেখি তুমি কত লাফাতে পেরো, বুঝতে পেরেছো? তখন এরাপো আমাকে যেটা দেখালো এটা দেখে আমি যেন এক সেকেন্ডের জন্য আবার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। আমি যেন এক নিমিষেই যেন পাথর হয়ে গেলাম। আমার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। আসলে হয়েছেটা কি তাহলে আপনারা শুনে নিন। আসলে আমি এরাপোর কাছে অতটা চাওয়ার পর এরাপো আমার হোয়াটসঅ্যাপে তখনকার সিগারেট খাওয়ার যে ভিডিওটা ছিল সেটা আমাকে সেন্ড করলো। এইটা দেখে আমার মাথা পুরো কয়েক মিনিটের জন্য হ্যাং হয়ে গেছে। তখন আমি ইরাপুকে বললাম, এই ইরাপু, আপনি এটা কোথায় পেলেন? আর এটা কে দিয়েছে আপনাকে? প্লিজ আপু, এটা আমার বাসার কাউকে দেখাবেন না, তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। প্লিজ আপু। ওই শালা, আগে আমাকে আপু বলা বন্ধ কর, তারপর না হয় তোর কথাটা ভেবে দেখছি, বুঝতে পেরেছিস? আর তুই তাহলে এখন এত ভেজা বেড়াল হয়ে যাচ্ছিস কেন? তুই না বলেছিলি আমি তোর কোনো ক্ষতি করতে পারবো না? এতক্ষণ না খুব লাফালাফি করতেছিলি, তা এখন কই গেল তোর সেই লাফালাফি? আগেই বলেছিলাম আমার সাথে লাগতে আসিস না, আমার সাথে লাগতে আসলে এর ফল ভালো হবে না। এখন বোঝো ঠেলা কেমনটা লাগে। সরি ইরাপু, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ ইরাপু। আর আমাকে কি বলতে হবে বলেন? আপনি আমাকে যা বলতে বলবেন আমি তাই শুনবো প্লিজ। তারপরও আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। তুই প্রথমে আমাকে আপু বলা বন্ধ কর, তারপর না হয় বলছি তোকে কি করতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আর আমি আপনাকে আবু বলে ডাকবো না তো কি বলবো, এইটা তো একটু বলে দেন। তুই আমাকে ইরা বলে ডাকবি, বুঝতে পেরেছিস? আর আমার কথার বাইরে যেতে পারবি না। যদি আমার কথার বাইরে যাস তাহলে তোর খবর করে ছেড়ে দেবো। আচ্ছা হীরা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তারপরে প্লিজ এই ভিডিওটা আমার বাসার কাউকে দেখাবেন না, তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। কথায় আছে না, হাতি কাদায় পড়লে চামচিকো লাথি মারে। আমার কিছু ঠিক এরকমটাই হয়েছে। এখন চাইলেও আর এরাপোর সাথে বাড়াবাড়ি করতে পারবো না, তাই এরাপো যা বলবে আমাকে তাই শুনতে হবে। তখন এরাপো আমাকে বলল, তোকে বেশি কিছু করতে হবে না, শুধু আমাকে ভালোবাসলেই চলবে, বুঝতে পেরেছিস? কেননা আমি তোকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি, আর তোকে ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারছি না। আর আমি তোকে যা বলবো তোকে তাই শুনতে হবে।
তুই যদি আমার সব কথা শুনিস তাহলে আমি তোকে এই পিকগুলো তোর আব্বু আম্মুর কাছে পাঠাবো না। আর যদি না শুনিস তাহলে কি হবে সেটা তুই ভালো করেই জানিস। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মাথা যেন পুরো হ্যাং হয়ে আছে। যার থেকে আমি দূরে দূরে থাকতে চেয়েছি, আর আজ সেই কিনা আমাকে ব্ল্যাকমেল করে তার কাছে নিয়ে যাচ্ছে। তখন আমি তাকে বললাম, দেখেন আপু, ভালোবাসা তো আর মগের মোলক না যে আপনি বললেন আর হয়ে যাবে। আর আমার আপনাকে একদম ভালো লাগে না। প্লিজ আপু, আপনি আমার থেকে বেটার কাউকে পাবেন, আমাকে ছেড়ে দেন প্লিজ। দেখ, আমার বেটার কাউকে লাগবে না, আমার তোকেই লাগবে। আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে আমি এই ভিডিওগুলো তোর আব্বা আমার কাছে পাঠিয়ে দেবো। এখন চিন্তা করে দেখ তুই কি করবি। কথাটা যেন তোর মাথায় থাকে, বুঝতে পেরেছিস? দেখেন আপু, ও সরি হীরা, জোর করে দেহ পাওয়া যায়, মন না। আর ভালোবাসা আসে মন থেকে। আর আমার মনে চায় না আপনাকে ভালোবাসে। তাহলে এখানে আমি কি করতে পারি বলেন? আর তো বারবার ভয় দেখাবেন না তো। যান, ভিডিওটা দিয়ে দেন। তাহলে তো ব্ল্যাকমেল করেন না। আমি রেগে গিয়ে হুঁশজ্ঞান বাদ দিয়ে কথাগুলো বললাম। কি বললি তুই? আমাকে রাগ দেখাচ্ছিস? আমি এখনই ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছি, তারপর দেখলি তুই কাকে রাগ দেখাস। ইরার এই কথাগুলো শুনে আমার রাগটা যেন কন্ট্রোল হয়ে গেল। আমি ইরাকে বললাম, আচ্ছা সরি সরি সরি, আমি আর রাগ দেখাবো না। তারপরও প্লিজ ওই ভিডিওগুলো আমার ফ্যামিলির কাউকে দেখাবেন না প্লিজ। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আচ্ছা ঠিক আছে, আর শোন, কালকে সকালে আমাকে নিয়ে ঘুরতে যাবি, বুঝতে পেরেছিস? আর কথা যেন নড়চড় না হয়। যদি নড়চড় হয় তাহলে তোর কপালে দুঃখ আছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজি হয়ে গেলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, আমার সাথে কেন বারবার এইরকম হয়। আর কেনই বা তখন সিগারেট খেতে গেলাম। আর সিগারেট আমার কাল হয়ে গেল। আমি যেন আর ভাবতেই পারছিলাম না। নিজের চুলগুলো যেন নিজেই ছেড়ে ইচ্ছে করছিল। হে আল্লাহ, এ কোন ভুলের সাথে দিচ্ছ আমাকে? এই কথাগুলো ভাবতে ভাবতে তখন আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম ইরার ফোন পেয়ে। তারপর ফোনটা ধরতেই কালকের কথাগুলো মনে করিয়ে দিল। তারপর আমি ফ্রেশ হয়ে ইরার সাথে ঝগড়া না করে ইরার সাথে ঘুরতে যাওয়ার জন্য বের হলাম। ইরা অ্যাড্রেস দিল। তারপর ওর বাসার সামনে আমি একটা রিক্সা নিয়ে সোজা ইরার বাসার সামনে চলে আসলাম। আর ওর বাসার নিচ থেকে আমি ইরাকে ফোন দিলাম। কি হলো, কই আপনি? আমি তো আপনার বাসায় এসেছে দাঁড়িয়ে আছি, আসেন না কেন আপনি? দাঁড়াও, ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। তারপর আরও কিছুক্ষণ রিক্সার মধ্যে বসে থাকার পর দেখতে পেলাম বাড়ির ভেতর থেকে শাড়ি পরে একটা মেয়ে আসে। তাকে দেখে যেন আমার চোখগুলো ফেরাতেই পারছি না। এক পলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে চোখ পড়ল, আমি তার দিকে অবাক নয়নে তাকিয়ে আছি। এর দিকে সে কিছুটা লজ্জা পেল। তারপর সে আমাকে বলল, কিরে, তুই আমার দিকে এভাবে তাকিয়েছিস কেন? আমার বুঝি লজ্জা করে না? ইরার এই কথা শুনে আমার ঘোর কেটে গেল। আমি অপ্রস্তুত হয়ে বললাম, কই, আপনার দিকে তাকিয়েছিলাম। সেটা তো আমি দেখতেই পেলাম, এমনভাবে তাকিয়েছিলি মনে হলো চোখ দিয়ে আমাকে গিলে খাবি। ছি ছি ছি, কি বলছেন এইগুলো? আপনার কি মাথা ঠিক আছে? আর এত কথা না বলে রিক্সায় ওঠে। বুঝতে পেরেছি, তোকে আর বলতে হবে না। তুই যে কেমনভাবে আমার দিকে তাকিয়েছিলি সেটা তোর অডিয়েন্স এতক্ষণে বুঝে গেছে, বুঝতে পেরেছিস? আমি এরার এই কথা শুনে লজ্জা যেন মাথা তুলে তাকাতে পারছি না। আসলে এরাকে দেখতে আজকে অনেক সুন্দর লাগছে, যেন আমি ওর প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে, এরা মেয়েটা দেখতে কিন্তু কোনো সিনেমার নায়িকার থেকে কম নয়। তাকে দেখতে একদম সিনেমার নায়িকাদের মতো লাগে, যদিও সে একটু লুচু টাইপের। তখন এরা আমাকে বলল, কিরে, কথা বলছিস না কেন? আর আমাকে দেখতে আজকে কেমন লাগছে রে সেটাও তো বললি না। একদম পেতনিদের মতো লাগছে। আর কোথায় যাবেন সেটা রিক্সাওয়ালাকে বলে। কি বললি? আমাকে পেতনিদের মতো লাগছে? তবে রে, তোকে তো আজকে আমি। এই কথা বলে যে আমাকে মারতে আসবে, তখন আমি তাকে মনে করিয়ে দিলাম এটা পাবলিক প্লেস, তাই এখানে কিছু করতে নিষেধ করলাম। আর সত্যি বলতে এরাকে দেখতে যেন আজকে কোনো ডানা কাটা পরীর মতো লাগছে, যেন আমি চোখটা সরাতেই পারছি না। তারপরেও ইরাকে রাখানোর জন্য এই কথাগুলো বললাম। আর রাখলে তাকে যেন আরও বেশি সুন্দর লাগে। তখন ইরা আমাকে বলল, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, এরপর থেকে যদি আমার সাথে এইরকম করেছিস তো তোর খবর করে ছেড়ে দেবো, বুঝতে পেরেছিস? আর মামা, সামনে যে পার্ক আছে ওই পার্কটাতে চলেন।
তারপর ইরা রিক্সাওয়ালাকে পার্কে যেতে বললো আর রিক্সাওয়ালা পার্কের দিকে যেতে লাগলো। তখন আমি ইরাকে বললাম, পার্কে তো কাপড়টা চাই, আমরা কি কাপড় বা আমরা কি প্রেমিক প্রেমিকা যে পার্কে যাব? দেখ, বেশি ফাও প্যাচাল পারবি না। আর একটা কথা বলে তোকে আমি রিক্সা থেকে ধাক্কা মেরে ফেলে দেবো, কথাটা যেন মাথায় থাকে। ইরার আমার রাগ দেখে আমি আর কোনো কথা বললাম না। তারপর রিক্সাটা একটা পার্কে থামালাম আর রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে পার্কের একটা জায়গায় গিয়ে বসলাম। আর আশেপাশে তাকিয়ে দেখলাম এখানে কাপড়রা যা করছে তা দেখে যেন শরমে আমার যায় যায় অবস্থা। আসলে কাপড়রা এখানে আসে একটা এখানে চিপকাচিপকি করার জন্য। এগুলো দেখে আমি ইরা আপুকে বললাম, আপু আপনি কোথায় নিয়ে আসলেন? এটা কি কোনো জায়গা হলো? ছি 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 ছি, নাউজুবিল্লাহ। এখানে ছিছি করার কি হলো? ওরা যা করছে করতে দে, আর একটু পর তো আমরাও তাই করবো। ইরার এই কথা শুনে আমি যেন একদম পাথর হয়ে গেছি। তখন আমি ইরাকে বললাম, ছি ছি ছি, আপনার মন মানসিকতা এতটা জঘন্য, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। আপনি কি না এই জন্য আমাকে এখানে নিয়ে গেছেন? আগে জানলে আমি কখনোই আপনার সাথে এখানে আসতামই না। এই, এত সেন্টি খাবার কিছুই নেই, আমি তোকে ফান করে বলছি, বুঝেছিস? বারে বাহ, খুব সেন্টি খাওয়া হচ্ছে তাই না? এত ওভার অ্যাক্টিং ভালো না। আর আমি ওই রকম মেয়েও না যে বিয়ের আগে এসব করবো, বুঝেছিস? আমি শুধু তোর সাথে এখানে ঘুরতে এসেছি, তাছাড়া আর কিছুই না। আর আমি আরও ভাবলাম কি না আপনি আমার সাথে ওগুলো করার জন্য এখানে নিয়ে এসেছেন। ছি 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 ছি, তোর চিন্তা ছাড়া এতটা বাজে তা আমার জানা ছিল না। আমার কি দোষ? আপনি তো এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যে জায়গাটায় এমন, তাই চিন্তাধারা তো এমন হবেই। আচ্ছা বাদ দেন তো, আমাকে এখানে কী জন্য নিয়ে এসেছেন সেটা বলেন। আর এখানে যারা আসে তারা তো কাপড়, আর আমরা তো কাপড় না, তাহলে আমরা এখানে আসলাম কেন? সেটা তোকে ভাবতে হবে না। আর আমরা এখানে এসেছি প্রেম করার জন্য, বুঝতে পেরেছিস? আপনি প্রেম করবেন ভালো কথা, তা আমাকে নিয়ে আসলেন কেন? আরে তুই কি পাগল নাকি? হ্যাঁ, আমি কি তাহলে একে একে প্রেম করব, নাকি আমি তো প্রেম করব তোর সাথে, বুঝতে পেরেছিস? ধুর চাই, কি বলেন এসব? আমি আপনার সাথে প্রেম করতে যাব কেন? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে আপনার মতো মেয়ের সাথে আমি প্রেম করতে যাব, তাই না? আর দেশে তো মেয়ের অভাব পড়েছে যে আমি আপনার মতো একটা মেয়ের সাথে প্রেম করতে যাব, যে কিনা লোচো নির্লজ্জার বেহায়া। কি বললি তুই? তোর এত বড় সাহস! দেখ, ভালো ভালো বলছি, ভালোভাবে কথা বলবে আমার সাথে, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, এটা মনে রাখিস। আচ্ছা, ওই দিকটা থেকে ঘুরে আসি। তারপর আমি আর ইরা আপু মিলে সামনের দিকে হাঁটতে লাগলাম। আর হাঁটতে হাঁটতে ইরা আপু একটা ফুচকার দোকান দেখতে পেল। ফুচকার দোকান দেখে যেন তার বাচ্চা মেয়েটা বেড়ে গেল, আর সে এক দৌড়ে আমাকে রেখেই ফুচকার দোকানে চলে গেল। আর ফুচকাওয়ালাকে বলল, মামা, এক প্লেট ফুচকা দিন তো, আর বেশি করে ঝাল দেবেন। আসলে মেয়েদের স্বভাবই এমন, তারা ফুচকা দেখলে যেন নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর তারা এই পরিমাণ ঝাল খেতে পারে যে তাদের চোখের পানি নাকের পানি একসাথে বের হয়ে পড়বে, তারপরও ঝাল ঝাল করবে যে আরও ঝাল দেন, আরও ঝাল দেন। আসলে তাদের স্বভাবটাই এরকম। তারপর ইরা এক মনে ফুচকা খেতে লাগলো আর ঝালের শোষাতে লাগলো। আর এদিকে আমি তার বাচ্চামো দেখে এক মনে তার দিকে তাকিয়ে আছি, আর আমি যেন তার মায়ে পড়ে যাচ্ছি। আসলে ফাহিম ঠিক কথাই বলেছিল, আমরা যদি কোনো মানুষের আশেপাশে খুব বেশি থাকি তাহলে আমরা তার মায়ে পড়ে যেতে পারি। আর আমার ক্ষেত্রে মনে হয় আস্তে আস্তে তাই হচ্ছে। তাই আমার উচিত ইরার থেকে আমায় দূরে দূরে থাকতে হবে। কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? ফুচকা খাবি না? যাক, অবশেষে মহারানী আমার কথা মনে পড়লো। তখন আমি মহারানীকে বললাম, না, আমি এইসব আজেবাজে জিনিস খেতে পারি না, আর আমার ভালো লাগে না। খেতে ইচ্ছে হলে খা, আর না খা, কিন্তু ফুচকাকে বাজে জিনিস বলতে পারবি না, তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। বাজে জিনিসকে বাজে জিনিস বলবো না তো কি বলবো? এটা বলার পর দেখলাম এরা রেগে যাচ্ছে। আর ওর রেগে যাওয়া দেখে আমি মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছি, কেননা এরাকে রেগে গেলে ওর গাল দুটো লাল হয়ে যায়। আর এমনিতেও ঝালের কারণে ওর নাকটাও লাল হয়ে গিয়েছে। ওকে দেখতে আজকে সত্যি অন্যরকম লাগছে। আমার এরকমভাবে ওর দিকে তাকিয়ে থাকা দেখে ইরা বলে উঠলো, কি রে, তুই এমন হাবলার মতো আমার দিকে তাকিয়েছিস কেন? আর আমার ফুচকার দিকে একদম নজর দিবি না। তোর খেতে হলে খা, বাট আমার ফুচকার দিকে নজর দিবি না, আমার পেট খারাপ হবে।
আমি আর কিছু বললাম না, কিছু বলতে গেলে উল্টো ঝামেলায় পড়তে হবে, তাই চুপ করে থাকাটাই বেটার। এরপর ওর ফুচকা শেষ হলে আমরা আরও হাঁটাহাঁটি করে আর আরও ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা হলাম। আর সে যেন তার ভকভকানিটা থামাছেই না। তার এটা করতে ভাল লাগে, ওইটা করতে ভাল লাগে, এটা খেতে ভালো লাগে, ওইটা খেতে ভালো লাগে, মানে নানান রকমের কথাবার্তা সে বলে যাচ্ছে। যদিও সে কথা বলে যাচ্ছে, বাট আমার নজর তো তার দিকে। আমার খেয়ালই নাই সে কি বলছে। আমি শুধু এক নয়নে ওর দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে থাকতে থাকতে চলে আসলাম। কখন সেটা জানি না। তারপর ওকে ওর বাসায় ড্রপ করে দিয়ে আমি আবার বাসায় চলে আসলাম। আর বাসার মধ্যে ঢুকতেই আবার আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কি রে সুজন, কোথায় গিয়েছিলি তুই? সেই সকালে বের হয়েছিস, আর এখন তোর আসার সময় হলো? আসলে মা, আপুর বান্ধবী এরা আছে না, ওনার সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। উনি জোর করে নিয়ে গেল। কি বললি তুই? তুই ইরার সাথে ঘুরতে গিয়েছিলি? কথাটা কেমন যেন হজম হলো না। এর ভিতর কোনো কারণ একটা আছে, কি কারণ বল? আরে না মা, তেমন কিছু না। উনি অনেক রিকোয়েস্ট করলো তো, তাই ওনার সাথে ঘুরতে গিয়েছিলাম। তুমি বললে আর ওনার সাথে যাব না। আমি কি তোকে একবার বলেছি যে ওর সাথে যাবি না? আমি বলতে চেয়েছি কালকে যাকে কিনা সহ্য করতেই পারলি না, আর আজ তার সাথে ঘুরে আসলি। ব্যাপারটা কেমন জানি হজম হচ্ছে না। আরে মা, ব্যাপারটা তো হজম হওয়ার না। আর আমার জন্য খাবার বাড়ো, আমি উপর থেকে ফ্রেশ হয়ে আসি। এই কথা বলে আমি আম্মুকে আর কোনো কথা বলতে না দিয়ে উপরে চলে গেলাম। কেননা আম্মু এভাবে খোঁচাতে থাকলে আমার মুখ দিয়ে যে কখন আসল সত্য কথাটা বের হয়ে যাবে আমি টেরই পাবো না। তাই আম্মুর থেকে বাঁচার জন্য আমি তাড়াতাড়ি ওপরে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম খাওয়ার জন্য। তারপর খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসলাম ঘুমানোর জন্য। আসলে আমার স্বভাবটা এরকমই, দুপুরবেলা না ঘুমালে যেন আমার ভালোই লাগে না। তাই সকল বাধা বিপত্তি ত্যাগ করে বিছানায় শোয়ার জন্য শুয়ে রইলাম। কিন্তু ঘুম যেন দু চোখে ধরাই দিচ্ছে না। ধরা দেবেই বা কেন? আসলে আজকে ইরার ওই বাচ্চা আমি স্বভাবটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। আর আমি ততবার যেন ইরার মোহে বিভোর হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে মেট্রোর ওই বাচ্চামি স্বভাবটার আমি প্রেমে পড়ে গেছি। যদিও সে আমার সিনিয়র, কিন্তু তার স্বভাবটা এখনও বাচ্চায় রয়ে গেছে। এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। আর ওদিকে বিকেলে আমাকে রাফি ফোন দিল। মানে হলো আমার কলেজের ফ্রেন্ড, অনেক দিন হলো ওর সাথে কথা হয় না। ফোন দিয়ে বলল, কি রে, কেমন আছিস? তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আসলে তোকে একটা কথা বলার জন্য ফোন করলাম। বল, কি কথা? আসলে তুই তো জানিসই আমার আর নীলার প্রেমের কথা। হ্যাঁ, সেটা তো জানি। এখন কাহিনী কি হয়েছে সেটা বল। আসলে অনেক কাঠখড় পোড়ানোর পর নীলার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বলতে পারিস আইএমএ নীলা এরকম ব্ল্যাকমেল করেই আব্বু আমাকে রাজি করিয়েছে। বুঝতে পেরেছিস? এর জন্যই তোকে ফোন করা। সামনের মাসে আমার বিয়ে, আর হাতে আছে মাত্র 10 দিন। আমি বলতে চাইছি তুই আর ফাহিম ছাড়া তো আমার আর কেউ নেই। তাই যত তাড়াতাড়ি পারিস এই 2 দিনের মধ্যেই ফাহিমকে নিয়ে চলে আয়। তোকে আর ফাহিমকেই তো এদিকটা সামলাতে হবে, তাই না? সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। জানিসিস কি না সেটা বল। কেননা শালাই তো কেমন সেটা জানিসই। তুই যদি ওকে না না যেতে বলিস তাহলে শালায় যাবেই না, আমি যতবার বলি না কেন। সেই জন্য তোকে চিন্তা করতে হবে না। আমি ফাহিমকে তোর আগে ফোন করে বলে দিয়েছি। আর তাহলে রাখি, বুঝেছিস? তুই আর ফাহিম 2 দিনের মধ্যে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ফাইনকে ফোন দিলাম। কি রে, কি খবর? রাবির সাথে কথা হয়েছে কি তোর? হ্যাঁ রে, কথা হয়েছে। ভেবেছিলাম সবাই মিলে ট্যুরে যাব, তার হলো কই। তবে যা হয়েছে সেটা ট্যুরের থেকেও কম নয়। কি বলিস তুই? হ্যাঁ, তা ঠিকই বলেছিস। ট্যুরে যেমন সবাই একসাথে হতে পারতাম, তেমনই তো বিয়ের মধ্যে সবাই একসাথে হতে পারছি, তাই না? আর তো ট্যুরের থেকেও বিয়ের মধ্যে মজা একটু বেশি হবে, কি বলিস? হবে না মানে? সেই মজা হবে। কত সুন্দরী সুন্দরী মেয়েরা আসবে, তাদের সাথে টাঙ্কি মারবো। উফ, আমার কি যে মজা লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। শালা, ওইখানে বিয়ে খেতে যাচ্ছি, তোর জন্য পাত্রী দেখতে যাচ্ছি না। এটা তোর মাথায় ঢুকিয়ে রাখিস, বুঝতে পেরেছিস? শালা লুচু কোথাকার। আরে বন্ধু, খেতে যাও কেন? একসাথে দুইটাই করে নিয়ে আসবো। বিয়ে খাওয়া হবে আর আমার সেটিংটাও না হয় হয়ে যাবে। শালা, তুই আর ভালো হলি না।
আচ্ছা দেখা যাবে কি হয় আর না হয়। আর বাসায় তো জানাতে হবে তাই না? আর তুই কবে যাবি ডিসাইড করলি রে? কালকেই চলে যাই, কি বলিস? আমার তো যেন আর তরই সইছে না। আচ্ছা ঠিক আছে, বাসায় জানিয়ে দেন তারপর তোকে জানাবো। তারপর ফোনটা কেটে দিলাম। তারপর আম্মুর কাছে গিয়ে সকল ঘটনা খুলে বললাম। সব শুনে আম্মু পারমিশন দিয়ে দিল। তারপর আমি ফাহিমকে জানিয়ে দিলাম কালকে আমরা রওনা হচ্ছি। তারপর ফাহিমের সাথে কথা বলা শেষ করে ফোনটা রাখতেই দেখি ইরার কল। সবার সাথে কথা বলতে বলতে ইরার কথা ভুলেই গিয়েছিলাম। ও ফোন দেওয়াতে ফোনটা রিসিভ করতে ওর কাছ থেকেই বলতে শুরু করলো, কিরে, তুই কার সাথে কথা বলছিলি রে? তোর ফোন এতক্ষণ ওয়েটিং ছিল কেন? হ্যাঁ, কে ছিল বল, না হলে কিন্তু আজকে তোর খবর আছে বলে দিলাম। এই দেখেন, ভদ্রভাবে কথা বলেন। আমি আপনার গোলাম নই যে আপনার কথা আমার শুনতে হবে। আর আমি যার সাথে কথা বলি না কেন সেটা আমার আপনার ভাবতে হবে না। আসলে ওর কথা বলার ধরন দেখে মেজাজটা গরম হয়ে গিয়েছিল, এর জন্য রেগে গিয়ে এই কথাগুলো বললাম। কিরে, তোর সাহস দেখছি বেড়ে গিয়েছে। তুই আমার সাথে রাগী গলায় কথা বলছিস? দেবো নাকি সব জানিয়ে তোর আব্বু আম্মুকে? আরে আরে না, আসলে আমি আমার বন্ধু ফাহিম আর রাফির সাথে কথা বলছিলাম। কেন, কি হয়েছে? আর এতক্ষণ কথা বলা লাগে ওদের সাথে? ওদের সাথে কথা বলি নাকি অন্য কেউ ছিল বল বল? আরে ধুর, এত সন্দেহ করেন কেন? আমি কি আপনার বর নাকি বয়ফ্রেন্ড যে আপনি আমাকে এত সন্দেহ করছেন? বর না বয়ফ্রেন্ড সেটা পরেই জানতে পারবে। তোকে এখন যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দে। আরে বলছি তো, এত রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ আজব তো। তারপর আমি বললাম আসলে আমার ফ্রেন্ড রাফির বিয়ে, আর আমরা চিন্তা করেছি যে আমি আর ফাহিম কালকে রাফির বাসের উদ্দেশ্যে রওনা দেব, আর বিয়ের আগ পর্যন্ত ওখানে থাকবো। বুঝতে পেরেছেন? আর এটা নিয়ে ফাহিমের সাথে ডিসকাস করলাম। সত্যি বলছিস তো? আমাকে আবার বানিয়ে বানিয়ে মিথ্যা বলছিস না তো? যদি মিথ্যা বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। এ দেখেন, আপনি সবসময় এত প্যারা দিবেন না, বুঝতে পেরেছেন? আর আমি আপনাকে মিথ্যা বলতে যাব কেন? আপনি আমার কে যে আমি আপনাকে মিথ্যা বলতে যাব? আমি তোর কে হব সেটা পরে জানতে পারবি। আর এখন যত লাফালাফি করার করে নাও, এরপর তোমার খবর করে ছেড়ে দেবো, কথাটা যেন মনে রাখো। এই কথা বলে এরা ফোনটা কেটে দিল। আর আমিও মনে মনে বলতে লাগলাম, ধুর, এই প্যারার জ্বালায় কোনো কিছুই ভালো লাগে না, কবে থেকে এর থেকে ছুটকারা পাবো। তারপর এসব চিন্তা মাথা থেকে ছেড়ে বাইরে থেকে একটু ঘুরে আসার জন্য বাইরে বের হলাম। এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তারপর রাতে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। তখন ইরার আবার কল। তখন ইরা আমায় বলল, কিরে, কি করিস? খাওয়া দাওয়া করেছিস? করেছি, আর এখন শুয়ে আছি। আর আপনি কি করেন? ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম আর কি। বাবা, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে রে যে তুই আমাকে জিজ্ঞেস করছিস যে আমি খাওয়া দাওয়া করেছি কি না, বা আমি কি করছি? আসলে আমি আপনাকে ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করেছি। আর সূর্য যেই দিক থেকে প্রতিদিনের ন্যায় ওঠে, আজও ঠিক সেই দিক থেকে উঠেছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, কালকে কখন যাবি রে? কালকে সকালের দিকেই আমি আর ফাহিম রওনা দিব রাফিদের বাসার উদ্দেশ্যে, আর বিয়ের আগ পর্যন্ত ওখানেই থাকবো। বুঝতে পেরেছি। আচ্ছা, একটা কথা কান খুলে শুনে রাখ। ওখানে গিয়ে যদি কোনো মেয়ের সাথে ঢলাঢলি করেছিস তাহলে তোর এমন অবস্থা করব যে আমি নিজেও জানি না, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। কিরে, আজ তোর কি হলো? তুই দেখি আমার কথা শুনছিস, কাহিনীটা কি বলতো? না তেমন কিছু না, আসলে আমি যদি আপনার কথা মানতে না চাই তাও আমাকে মানতেই হবে। তাই তো আপনি যা বলছেন এসব বলছেন এমনিতেই মেনে নিয়েছি। আসলে সত্যি কথা বলতে ইরার এই শাসনগুলো শুনতে শুনতে আমি এখন ইরার শাসনের মায়ে পড়ে গেছি। তাই ও যাই শাসন করে না কেন, এখন আমি ভালোবেসে ওই শাসনগুলো পালন করি, সেটা ইরাকে বুঝতে দেয় না। তারপর ইরা আমাকে বলল, আসলে সত্যি বলতে আমি তোকে অনেক ভালোবাসি, তাই তো তোকে হারানোর ভয়ে এত শাসন করি, এত কেয়ার করি। আমি জানি তুই আমার শাসনে বিরক্ত হোস, কিন্তু কিছু বলতে পারিস না। কিন্তু কি করবো বল, ভালোবাসায় যদি একটু শাসন না থাকে তাহলে তো ওই ভালোবাসার কোনো মানেই হয় না, বুঝতে পেরেছিস? আর দেখ, ওখানে যেয়ে আবার আমায় ভুলে যাস না, আর অন্য কোনো মেয়ের দিকে একদম তাকাবে না। তুই মনে রাখবি, তোর জন্য কেউ একজন বসে আছে, তোর অপেক্ষায় আছে। ইরার এই কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে ওর কথাগুলো শুনতেছিলাম। ইরা এগুলো বলছিল আর গলার স্বর যেন আস্তে আস্তে ভারী হয়ে আসছিল।
তাই সে কলটা কেটে দিল। আর আমি মনে মনে বললাম, আসলে সত্যি বলতে আমি তোমার এই শাসনের জন্যই কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আর আমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেও পারি না। তুমি চিন্তা করো না, এই আমিটা যতদিন বেঁচে থাকবো শুধু তোমার জন্যই বেঁচে থাকবো। কথাগুলো আমি মনে মনে বললাম। তারপর আমি ঘুমিয়ে গেলাম। তারপর আমি আর ফাহিম একসাথে রওনা হলাম রাফিদের বাড়িতে যাওয়ার জন্য। আর যাওয়ার পথে আমার সাথে এরা যা যা হয়েছে আর এরার বলা কথাগুলো আমার আর মনের ফিলিংসগুলো রাফির সাথে শেয়ার করলাম। তখন ফাহিমের সাথে শেয়ার করলাম। তখন ফাহিম আমাকে বলল, তুই যেহেতু মেয়েটাকে ভালোই বেসে ফেলেছিস, তাহলে তোকে কি বলবো, তুই মেয়েটাকে মেনে নে, তাহলে তোর জন্য ভালো হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা দেখা যাবে, এখন চল রাফিদের বাসায় গিয়ে আগে বিয়েটার মধ্যে ফুল চিল তো আগে করে নেই, তারপর না হয় দেখা যাবে। আর ওইদিকে নীলার কাজিন হলো ইরা, তাই নীলা ইরাকে ফোন করলো আর তার বিয়েতে আসার জন্য বলল। তখন ইরা বলল, আমার না গেলে হয় না? তুই তো জানিসই আমার এইসব কোলাহল একদম ভালো লাগে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না আপু, আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। তোমার আসতে হবে মানে আসতেই হবে। তুমি যদি আমার বিয়েতে না আসো তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। তখন ইরা বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার আপ্রাণ চেষ্টা করব, বুঝতে পেরেছিস? তোমাকে চেষ্টা করতে বলিনি, তোমাকে আসতে হবে মানে আসতেই হবে। কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আসব। এবার খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। লাভ ইউ আপু, লাভ ইউ সো মাচ। হয়েছে, আর পাম দিতে হবে না। তারপর ওরা দুজন কথা বলা শেষ করে কলটা কেটে দিল। আর এদিকে আমি আর ফাহিম রাফির সাথে জমি আড্ডা দিতে ব্যস্ত। তারপর এদিকে সব কার্যক্রম শেষ করতে করতে অনেক কাঠখড় পোড়াতে হলো। তারপর আজকে সবাই শপিংয়ের জন্য রওনা হলাম। হলুদের জন্য সবাই ম্যাচিং করে হলুদ পাঞ্জাবি আর অন্যান্য সব জিনিসপত্র কিনলাম, কেননা আমার ফাহিম আর রাফির ইচ্ছে ছিল হলুদের মধ্যে সবাই একরকম পাঞ্জাবি পরব, আর হলোটাও তাই। এভাবেই দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। আর এর মধ্যে ইরার কথা পাই ভুলে গিয়েছি। আসলে এই কদিনে এরা আমাকে একদিনও ফোন বা SMS কিছু দেয়নি, অথচ সে মনে করেছে আমি ব্যস্ত থাকবো বিধায় কলটা বা SMSটা দেয়নি। সত্যি কথা বলতে দিনের বেলায় তার কথা মনে না পড়লেও রাতে তার রাগ দেখানো, জেদ দেখানো আর ব্ল্যাকমেল করে কথা বলাগুলো খুব মিস করছি। কিন্তু আমি চাইলেও কেন জানি না এরাকে ফোন দিতে পারছিলাম না। আর ওইদিকে এরাও খুব করে চাইছিল আমি যেন তাকে একটাবার ফোন দেই, তাই সে অভিমান করে আমাকে ফোন দেয়নি। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। বিয়ের দিন আমরা সবাই মজা করতে ব্যস্ত। তারপর রেডি হলাম কনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমি, ফাহিম আর রাফি কারের মধ্যে আছি, আর বাকি সবাই হাইসের মধ্যে আছে। তারপর যথারীতি বিয়েবাড়িতে আসতে গেটের সামনে আমি যাকে দেখলাম তাকে দেখে যেন আবার আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আসলে যাকে দেখতে পেলাম গেটের মধ্যে আসলে ইরা দাঁড়িয়ে আছে, আর তাকে দেখতে অনেক সুন্দর লাগছে, এক কথায় পাগল করে দেওয়ার মতো। বাট ইরা আপুর এরকম সাজগোজ দেখে আমার খুব রাগ হচ্ছিল, কেননা এত মানুষের ভিড়ে তাকে এভাবে সাজতে কে বলেছে। তাই আমি অভিমান করে তার দিকে তাকে না চেনার ভান করলাম। ইরা তখন আমাকে দেখে এরাও কথা বলতে চাইলো, কিন্তু এত মানুষের মধ্যে কথা বলতে পারলো না। তখন পাশ থেকে ফাহিম আমাকে বলল, কি রে দোস্ত, এটা ভাবি না? আর ভাবি এখানে কেন? আর ভাবির কাকে যে কি সুন্দর লাগছে দেখেছিস? সবাই তার দিকে তাকিয়ে আছে। তখন পাশ থেকে রাফির এক কাজিন বলল, উফ, কি করার জিনিস রে ভাই, দেখলেই মনে হয় একটু চেকে দেখি। এই কথা শুনে আমি আর ফাহিম দুজনে ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রয়েছি, কিন্তু ওই ছেলেটা আমাদের দিকে না তাকিয়ে ইরার দিকে তাকিয়ে রয়েছে। আর আমি এই বিষয়গুলো যেন একদম নিতে পারছিলাম না, তাই একটু সাইডে চলে আসলাম। আর ইরার ওপর ভীষণ রাগ হতে লাগলো। ও কেন এইভাবে চেজে খুঁজে বিয়েবাড়ির মধ্যে আসতে হবে? ইরা আমার সাথে অনেকবার কথা বলতে চাইলো, কিন্তু আমি তাকে এড়িয়ে চললাম। এড়িয়ে দেখে ইরা কিছুটা কষ্ট পেল, আর সে ভাবলো, ও আমাকে এভাবে এড়িয়ে চলছে কেন? কি করেছি আমি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এভাবে আস্তে আস্তে গেটের সকল কার্যক্রম শেষ হয়ে গেল। এখন খাওয়া দাওয়ার পালা। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। যদিও আমার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু সবার সাথে একসাথে থাকায় ইচ্ছে না থাকা সত্ত্বেও খেতে হলো। আর ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে সবাই আমার সাথে মজা করছে।
এই জুতা চুরি করে নিয়ে যাচ্ছে, আবার এই ওটা ওটা করছে, এটা করছে, তো এটা করছে, মানে বিয়েবাড়ির মধ্যে যেরকম হয় আর কি। আর এরা শুধু আমার দিকে তাকিয়ে আছে, আর আমি যখন এরা দিকে তাকাই তখন অগ্নিদৃষ্টি দিনই তাকাই। আর এটা দেখে এরা মনে মনে চিন্তা করে, আমি কি এমন করেছি ও আমার দিকে এমন দেখে দেখে তাকিয়ে আছে কেন? আমি কি ওকে এখানে না বলে এসেছি তার জন্য রেগে আছে? হয়তো রেগে থাকতেও পারে, কিন্তু কি করব? আমি তো তোর এখানে আসতে চাইনি। আমার কাজিন যদি আমাকে জোর না করতো তাহলে তো আমি আর এখানে আসতাম না। কি করে যে তোমাকে বোঝাই। তারপর আমি এরার সামনে থেকে একটু দূরে চলে আসলাম। এরা আমার কাছে যখনই আসতে যাবে তখনই দেখলাম রাফির ওই কাজিনটা এরা দিকে এঁকে গেল আর কি যেন বলতে লাগলো। ওইদিকে কি বলছে চলেন শুনে আসি। এই যে মিস, কী নাম আপনার? সেটা আপনার না জানলেও চলবে। আর আপনি আপনার রাস্তা মাপুন, বুঝতে পেরেছেন? অযথা কাউকে বিরক্ত করতে আসবেন না। আরে মিস, এত রেগে যাচ্ছেন কেন? একটু তো কথা বলতে এসেছি, আর কিছু তো নয়, তাই না? আপনার নামটা কি বলা যাবে? দেখুন, আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই, তাই আমি খুশি হব আপনি আপনার রাস্তা মাপলে, বুঝতে পেরেছেন? আরে মিস, এইভাবে রেগে গেলে হয় বলেন? আর অবশ্যই রেগে গেলে আপনাকে কিন্তু অনেক গর্জিয়াস লাগে, বুঝতে পেরেছেন? কি মিস্টার, ফ্ল্যাট করছেন? ফ্ল্যাট করেও কোনো লাভ হবে না, বুঝতে পেরেছেন? আর আপনি আপনার রাস্তা মাপুন আর আমাকে আমার কাজ করতে দিন। ওদের ওখানে কথা বলতে দেখে আমার যেন এক মুহূর্ত সহ্য হলো না, তাই আমি ওখান থেকে ধরে চলে আসলাম। আর আমার মাথায় যেন রাগের কারণে ব্যথা শুরু হয়ে গেছে, আর চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। না পারছি কাউকে কিছু বলতে, না পারছি সহ্য করতে। আর ওদিকে ফাহিম ব্যস্ত আছে মেয়েদের সাথে ফ্লার্ট করতে। এভাবে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আমি আর ইরার সাথে কোনো কথা বলিনি। আর ওইদিকে তখনকার ঘটনা, আমি চলে আসার পর ইরা দেখতে পেল আমি ওখানে আর নেই। তখন বুঝতে পারলো ওই ছেলেটির সাথে কথা বলায় আমি হয়তো রেগে গেছি। আর তখন এরা আমাকে ফোন দিতে লাগলো, কিন্তু আমি একবারও ওর ফোন না ধরে ফোনটা অফ করে দেই। এরা বুঝতে পারে আমি কি পরিমাণ রেগে আছি। তখন এরা মনে মনে বলল, কি মিস্টার, আমার ওপর রাগ করা, তাই না? খুব তো বলতে তুমি আমাকে ভালোবাসো না, আমাকে সহ্য করতে পারো না, আমি লুচু। কিন্তু দেখতে পেরেছো, এই লুচু মেয়েটার প্রেমেই তুমি পড়ে গিয়েছো। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। আর এদিকে আমি এতটা রেগে আছি যে ছাদে গিয়ে সিগারেট টানতে শুরু করে দিয়েছি। আর কখন যে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আসলে আজকে আমার খুব কষ্ট হচ্ছে, এতটা কষ্ট হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। এতদিন যাকে আমি অবহেলা করতাম, কষ্ট দিতাম, যার কথাবার্তা কিনা আমার কাছে প্যারা লাগতো, আজ তাকে অন্য কারোর সাথে হেসে কথা বলতে দেখে আমার ভেতরে যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি চাইলেও যেন নিজেকে আর ধরে রাখতে পারছি না। আর আমার অতিরিক্ত রাগ হলে আমি কান্না করে দিই। তাই ছাদের একটি কর্নারে গিয়ে আমি কান্না করতে লাগলাম। হঠাৎ দেখলাম আমার কাছে এসে বলতে লাগলো, কিরে সুজন, না তুই আবার সিগারেটও খাস? তুই না সিগারেট খাওয়াটা বাদ দিয়ে দিয়েছিলি? আসলে তখন ছাদটা অন্ধকার ছিল, তাই রাফি ভালো করে আমাকে দেখতে পেল না। তাই সে ওই কথাগুলো বলল। আর আমি রাফির কথা শুনে চোখের পানিগুলো মুছে নিলাম। তারপর বললাম, আরে না, ওই তো মাঝে মাঝে একটু খাই আর কি। আর তোর কি খবর বল? তুই ভাবিকে সময় দিয়ে বাদ দিয়ে এখানে কি করিস? আর ফাহিম কোথায়? ওকে তো দেখছি না। আর বলিস না ভাই, সবাই মিলে আমার বউটাকে ঘিরে ধরে আছে। তাই আর ওখানে থাকতে না পেরে ভাবলাম চা থেকে একটু ঘুরে আসি। আর এসে দেখি তুই এখানে। আর ফাহিমের কথা কি বলবো, তুই তো জানিসই শালা যে পরিমাণ লুচ্চা, ভাবিদেরও ছাড়ছে না, ভাবিদের সাথেও ফ্লার্টিং করছে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। ওর কথা বাদ দিলাম, এখন তুই বল তোর ফিলিংসটা কেমন? বউয়ের কাছে যেতে খুব ইচ্ছে করছে, তাই না রে? কি বলিস? বন্ধু, এতদিন পরে, এত কষ্টের পর তাকে আপন করে পেয়েছি, কিন্তু দেখ শালার ভাবিদের জন্য আমার বউয়ের কাছে আমি থাকতে পারলাম না। আমাকে কি না ভাগিয়ে দিল, এটা কোনো কথা বল? এই দুঃখ আমি কোথায় রাখবো রে? আরে শালা, এত চিন্তা করিস না। বউটা যেহেতু তোর, ওইটা সারা জীবন তোর কাছে থাকবে, তাই তোর এত প্যারা নেওয়া লাগবে না। একটু ওয়েট কর, সব কিছু ঠিক হয়ে যাবে। আর ভাবিটা তো আর একটু পরেই চলে যাবে। তারপর তোমার বউরে তুমি আপন করে নিও, তাহলেই তো হয়। এখন একটু সবর কর। আরে বন্ধু, তুই তো সবর করতে বলতেছিস, কিন্তু আমার তো ভালো লাগতাছে না রে। আব্বে হালা, এত নাটক মারায়ও না, ভালো হয়ে যাও, বুঝতে পেরেছ?
আমি আর রাফি এই সমস্ত কথা বলছিলাম, তখন দেখলাম ফাহিমের আগমন। তখন ফাহিমকে বললাম, কিরে শালা, লোচামি তো দেখলাম ভালোই করছিস, এখন তো শুনি ভাবি ধরো নাকি ছাড়িস নি। আরে ভাই, কি করব বল? মেয়ে মানুষ দেখলে যে আমার আর তর্স হয় না, তাই তো সে ভাবি হোক আর অন্য কেউ হোক না কেন, সেটা আমার বিষয় না। আর আমি তো শুধু একটু ফাইজলামি করি, তাছাড়া তো আর কিছুই না। আর এটাকে তুই লুচ্চামি বলিস? না না না, এ আমি বিশ্বাস করি না। শালা, বাপ্পা ভাইয়ের ডায়লগ মেরা মার্কেট পাওয়া যাইব না, বুঝতে পেরেছিস? তারপর এভাবে হাসি মজা আর ফান করতে করতে অনেক বেলা হয়ে গেল। তখন আমি আর ফাহিম বললাম, রাফি, বিড়ালটা কিন্তু আজকেই মারবি, বুঝতে পেরেছিস? আরে কি বলিস তোরা? আমার বুঝি লজ্জা করে না? যা ফালতু সব। এটা দেখে আমি ফাহিম হাসতে শুরু করলাম, আর এটা সহ্য করতে না পেরে রাফি লজ্জায় বাছাই করার দিকে চলে গেল। দেখতে দেখতে আজকের দিনও চলে গেল। কালকে মেয়েদের বাড়ি থেকে লোক আসার কথা, আর এই জায়গায় রাফির বাসর স্ক্রিপ্ট করলাম, কেননা বাসর করে কি হয় তা তো আপনারা জানেনই, আর যারা যারা না জানবেন তারা বিয়ে করে নেন, বুঝতে পেরেছেন? তার পরের দিন মেয়েদের বাড়ি থেকে সবাই আসা শুরু করলো, সাথে ইরাও এসেছে। ইরাকে দেখে আজকে আমি না দেখার ভান করে ওকে এড়িয়ে চলছি, আর ইরা এটা দেখে বুঝতে পারলো যে আমি ওকে এড়িয়ে চলছি। তখন সে মনে মনে ভাবলো, কি হিংসুটে রে মাইরি, সে নাকি আমাকে পছন্দই করে না, ভালোই বাসে না, আবার সে কি হিংসা করছে। দেখে তো মনে হচ্ছে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। পুরো পুরো বাছা ধন, আর তো মাত্র কিছু দিন, তারপর না হয় আমার ভালোবাসায় তোমাকে পুড়িয়ে ছারখার করব। এখন না হয় একটু অবহেলায় পুড়ে ছারখার হয়ে যাও। এইসব কথা বলছে আর মনে মনে হাসছে। আর হুট করে কোথা থেকে যেন রাফির ওই কাজিনটা চলে আসে ইরার সাথে আবারও ফ্ল্যাটিং করার জন্য। ফ্ল্যাটিং করার এক পর্যায়ে ইরাকে ওই ছেলেটা একটু সাইডে আসতে বলে, যেখানে কেউ ছিল না। আর এটা দেখে আমি ওদের পেছনে পেছনে যাই, আর গিয়ে দেখতে পাই ওই ছেলেটা ইরাকে প্রপোজ করছে। এটা দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ওইখানে গিয়ে ছেলেটার কলার ধরে তুলে দিলাম একটা থাপ্পড় মেরে। আর যেই না আরও মারতে যাব, তখন এরা আমার হাতটা ধরে ফেললো। আর তখন ওই ছেলেটা বলল, ওই তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? তুই কে রে? আর আমি তোকে কি করেছি যে তুই আমাকে থাপ্পড় মারলি? কি করেছিস মানে? তুই আমার বউকে প্রপোজ করছিস কেন? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই জানিস তুই কাকে প্রপোজ করছিস? তোর বউ মানে কে তোর বউ? তুই যাকে প্রপোজ করতে গিয়েছিলি সে আমার বউ, বুঝতে পেরেছিস? আর যাকে তাকে প্রপোজ করে রাখবে ভেবে দেখবি তুই কাকে প্রপোজ করছিস, বুঝতে পেরেছিস? আর আজকে থাপ্পড়টার কথা মনে রাখিস। আচ্ছা সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। আর উনিও তো বলেনি যে উনি বিবাহিতা। উনি বিবাহিত এটা বলেনি ঠিক আছে, কিন্তু উনি কি তোকে বলেছে যে উনি বিবাহিতা না? আর উনি কি তোকে প্রপোজ করতে বলেছে যে তুই প্রপোজ করলি? রাগে যেন আমার চোখ দিয়ে পুরো আগুন চলছে। এদিকে এরা আমার এই কাহিনী দেখে মুচকি মুচকি হাসে। তখন ওই ছেলেটা বলল, ঠিক আছে ভাইয়া, আমাকে মাফ করে দিবেন। আর সরি আপু, আমি আসলে বুঝতে পারিনি। আর এই কথা বলে ছেলেটা ওখান থেকে চলে গেল। তারপর আমি ইরাকে বললাম, খুব ভালো লাগে তাই না ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে, আর এরকম মেকআপ সুন্দরী হেসে ছেলেদের ঘায়েল করতে, তাই না? তোর সাহস হয় কী করে এইসব করার? কিরে, তোর সাহসও দেখছি কম না, তুই আমাকে তুই করে কথা বলছিস? তুই কি ভুলে গিয়েছিস আমি যে তোর সিনিয়র, আর আমি তোর কে হই যে তোর সব কথা শুনবো? আর আমি তোর কিসের বউ? তুই কি আমাকে বিয়ে করেছিস যে আমি তোর বউ? বিয়ে করিসনি তাই না? চল আজকেই তোকে বিয়ে করব, দেখি কে আটকায় আমাকে। তুই অধিকারের কথা বলছিস তাই না? আজকে দেখাবো অধিকার কাকে বলে। তারপর ইরাকে জোর করে কাজী অফিসে নিয়ে আসলাম, আর ফাহিমকে ফোন করে বললাম কাজী অফিসে আসতে। তারপর কাজী অফিসে এসে সাক্ষী হিসেবে ফাহিমকে রেখে এটাকে বিয়ে করে ফেললাম। আর এরাও যেন মনে মনে এটাই চাইছিল, কেননা সেও আমাকে ছাড়া থাকতে পারছিল না। আর তার বাসার লোকও আমার আর এরা ব্যাপারে জেনে গিয়েছিল, আর তারা নাকি আমার সাথে এরার বিয়ে দিতে চাইছিল না। তাই তো এরা আমাকে এভাবে রাগিয়ে দিয়ে বিয়েটা করে ফেললো। সে জানতো আমি তাকে মনে মনে ভালোবাসি, আর তার আমার রাগ সম্পর্কেও ধারণা ছিল। তাই তো সে একরকম প্ল্যান করেই আমাকে বিয়ে করে নিল। এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড ছিল কে সেটা না হয় একটু পরে জানতে পারবেন। তারপর ইরাকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসলাম। এদিকে ইরাকে বিয়ে করে নিয়ে আসার জন্য দেখলাম আমার আপু আর আম্মু কিছু বলল না,
আর আব্বু কিছু বললো না। তারপর আমি ইরাকে বাসায় রেখে বাইরে চলে আসলাম। আর ওইদিকে কি ইরামা, প্ল্যানটা কেমন দিলাম বলো তো? এখন তোমার মা বাবা না চেয়েও মেনে নিতে হলো, আর আমার ছেলেও তোমাকে জোর করে বিয়ে করে নিল। দেখেছো আমার আইডিয়া এটা কেমন ছিল? আম্মু, সত্যি বলতে আপনার মতো শাশুড়ি যদি প্রতি ঘরে ঘরে থাকতো তাহলে আর প্রেম ভালোবাসায় কোনো বাধা থাকতো না। লাভ ইউ শাশুড়ি আম্মু, আপনার জন্য সব কিছু হয়েছে। হ্যাঁ, সব তো শুধু তোরাই করেছে, আমি তো আর কিছু করিনি, তাই না? তোর জন্য আমার বন্ধুটা মার খেলো, আর তোরা সবাই নিজেরাই ক্রেডিট নিয়েছিস। আমি ক্রেডিটই দিচ্ছিস না। আরে বান্ধবী, তুই তো আমার মেইন অস্ত্র ছিলি, তোকে কি আমি ভুলতে পারি? ওরা এভাবেই কথা বলতেছে। আর কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। আর এদিকে আমি রাগ করে বাসা থেকে বেরিয়ে এসেছি। তো বাসায় আর যাওয়ার কোনো নামই নেই। অবশেষে সবার ফোন পেয়ে বাসায় আসলাম। আর এটাকে কোথাও দেখতে পেলাম না। আমি ভাবলাম সে হয়তো আমার রুমে আছে, তাই আমি আমার রুমে চলে আসলাম। তখন দেখলাম আসলেই এরা আমার রুমে আছে, আর রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তখন আমি এরাকে বললাম, কে রে, আমার রুমটা সাজিয়েছে কে? আর তুই এখানে বসে আছিস কেন? আমার রুম থেকে বের হ বলছি। এরার উপরে আমি এখনও রেগে আছি। আর সে আমার উপস্থিতি টের পেয়ে আমাকে সালাম করতে আসলো। আমি তখন পাটা সরিয়ে নিলাম। তখন ইরা বলল, এখনও রেগে আছিস আমার ওপর? তোর উপরে রেগে থাকতে যাব কেন? তুই সর এখান থেকে। তুই আমাকে তুই বলছিস কেন? যাব নাকি তোর আব্বু আম্মুকে ভিডিওটা দেখাতে? পারিস তো শুধু একটা কাজই করতে, ব্ল্যাকমেল আর ব্ল্যাকমেল। আর কত ব্ল্যাকমেল করবি বল? যা দেখা, যা পারিস কর, যা। আমার সোনা বাবুটা বুঝি রেগে আছে? আমার সোনা বাবুটা কি জন্য রেগে আছে সে বলুক, আমি তার রাগটা ভাঙিয়ে দিচ্ছি। আমি আর কারোর ওপর রাগ করে নেই, আর আমার কারোর সাথে কথা বলার কোনো সময় নেই। আমি এখন ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। তাই নাকি সোনা বাবু? তুমি যখন ঘুমাবেই তাহলে আমাকে জোর করে বিয়ে করলে কেন? ইচ্ছে হয়েছে তাই করেছি, সেটা তোর না জানলেও চলবে। আর ভালোই বুঝছি, সর এখান থেকে, আমি ঘুমাবো। আহালে, সোনা বাবুটা আমার এখনও রেগে আছো? আচ্ছা দাঁড়াও, তোমাকে সত্যি কথাটা বলছি, তারপর আমার উপর রেগে থাকতে পারবে না। তারপর এরা সব কথা বলে দিল, আর সব কিছু যে সাজানো ছিল তা বলে দিল। তখন আমি অভিমান করে বললাম, আমাকে সত্যি কথা বলে দিলেই তো পারতে, এভাবে কষ্ট দেওয়ার কী ছিল? আমি কি মানুষ না? আমার কি কষ্ট হয় না? তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি। এভাবে কষ্ট না দিলে তো আর তুমি বুঝতে পারতে না আমার সোনা বাবুটা আমাকে কতটা ভালোবাসে। লাভ ইউ সোনা বাবু, আসো তোমাকে আদর করে তোমার সব কষ্ট দূর করে দিচ্ছি। না, লাগবে না তোমার আদর তুমি খাওগা, যাও। আরে সোনা, একা একা কি আদর খাওয়া যায় বলো? আরে আমার তো তোমার আদর লাগবে। আসো সোনা, অনেক তো অভিমান করেছো, এবার আমার কাছে আসো, তোমার অভিমানটা দূর করে দিচ্ছি। না, যাব না, তুমি একদম পচা, আমাকে কত কষ্ট দিলে তোমাকে। বাকিটা ইতিহাস। এরপর কি হলো সেটা আপনাদের না জানলেও চলবে। ওরা ওদের রাগ অভিমান ভাঙানো নিয়ে ব্যস্ত আছে, আর আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাপন, খোদা হাফেজ।